This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখুন, বাংলাদেশে অশান্তির আবহে রাজ্যে মাথা চালা দিচ্ছে নতুন সংগঠন। রাজ্যে নতুন সংগঠনের কাজকর্মে উদ্বেগ বাড়ছে গোয়েন্দাদের। স্বরাষ্ট্র মন্ত্রকে সংগঠনের গতিবিধি নিয়ে রিপোর্ট জমা পড়েছে। নতুন সংগঠনের সদর দপ্তর মধ্যপ্রাচ্যের একটি দেশ। ৩রা সেপ্টেম্বর সংগঠনের ভারতীয় শাখা মুর্শিদাবাদে বৈঠক করে। ২৮শে সেপ্টেম্বর ঢাকায় নতুন সংগঠনের সঙ্গে বড় বৈঠক হয়। কথা বলবো আমাদের প্রতিনিধি, আমাদের সঙ্গে রয়েছেন সুজয়। সুজয়, যে বিষয়টা তোমার থেকে জানতে চাইবো, এই যে নতুন সংগঠনের তথ্য সামনে আসছে, তাদের যে সদর দপ্তর সেটা মধ্যপ্রাচ্যে, এদেরকে ইন্ধন কে যোগাতো, কিভাবে এই গোটা টিমটা পরিচালিত, এবং তার পাশাপাশি বাংলার কি অবস্থা, কারা কারা ঘাঁটি ঘিরে রয়েছে? দেখো, ২০২৪ সেপ্টেম্বর মাসে ৩টি বৈঠক হয়েছে এই সংগঠনের। তার মধ্যে একটি বৈঠক হচ্ছে লালগোলায়, বাকি দুটি বৈঠক হয়েছে কিন্তু বাংলাদেশ এবং ঢাকা, বাংলাদেশের ঢাকা এবং অপর একটি জায়গায় এই বৈঠকগুলি হয়েছে। এবং এই সংগঠনটি কেন উদ্বেগের কারণ কেন্দ্র এবং রাজ্যের গোয়েন্দাদের কাছে, তার কারণ এই সংগঠনের সঙ্গে তারা যুক্ত রয়েছে যারা জামাতুল মুজাহিদিন বাংলাদেশ, আনসারুল্লাহ বাংলা টিম কিংবা একুআইএস সংগঠনের সঙ্গে কোনোভাবে যুক্ত ছিল আগে, সেখান থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। তারপর তারা এই সংগঠনটি তৈরি করছে এবং এই সংগঠনটি আরও তীব্রতর, আরও দেশের পক্ষে বিপজ্জনক এই কারণেই, তার কারণ তারা এবার প্রত্যেকে এক ছাতার তলায় আসার চেষ্টা করছে। তারা নিজেদের মতাদর্শগত যে বিভেদ, সেই বিভেদকে ভুলে গিয়ে তারা সিদ্ধান্ত নিয়েছে তারা এক ছাতার তলায় আসবে এবং দেশবিরোধী কার্যকলাপ তারা করছে, তেমনটাই গোয়েন্দারা রিপোর্ট দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে। এবং সেই সূত্রে আমরা যেটা জানতে পারছি যে ইতিমধ্যেই জেহাদি প্রশিক্ষণের জন্য একজন সদস্য বাংলাদেশ। আচ্ছা, সব মিলিয়ে সুজয়, তুমি আমাদের যে তথ্য দিচ্ছ তাতে কিন্তু যথেষ্ট উদ্বেগ বাড়ছে। আপনাদেরকে জানিয়ে রাখি, তথ্য আরো আসছে। সন্ত্রাসের জাল ছড়িয়ে দিতে ভারতেই জঙ্গিদের অস্ত্র প্রশিক্ষণ, ধৃত ১০ জন আনসারুল্লাহ জঙ্গিকে জেলায় বিস্ফোরক তথ্য। অসমের কোকরাঝাড় জেলায় প্রশিক্ষণ শিবির চলেছে দীর্ঘদিন। বাংলাতেও আনসার জঙ্গিদের ট্রেনিং কি হয়েছে, আসুন কথা বলি। আমাদের প্রতিনিধি সিজার আমাদের সঙ্গে রয়েছেন। সিজার, বাংলাতেও এদের ট্রেনিং হয়েছে কিনা, এটাই এখন সব থেকে বড় প্রশ্ন। দেখো, সেই সম্ভাবনা যথেষ্ট প্রবল। তার কারণ হচ্ছে অসমে যে অস্ত্র উদ্ধার হয়েছে এবং যে আইডি তৈরির সাজ সরঞ্জাম উদ্ধার হয়েছে যাদেরকে জেরা করে, সেখান থেকে একটা বিষয় স্পষ্ট, ব্রহ্মপুত্রের চরে দীর্ঘদিন ধরে বেশ কয়েক দফায় কয়েক মাস ধরে এই প্রশিক্ষণ চলেছে। আগ্নেয়াস্ত্র ব্যবহার করা থেকে শুরু করে, স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র ব্যবহার করা থেকে শুরু করে সেগুলো মেরামত করা এবং সেগুলো অ্যাসেম্বল ডিসঅ্যাসেম্বল করা, সমস্ত প্রশিক্ষণ হয়েছে। আইডিরও প্রশিক্ষণ হয়েছে। এবং সেই জায়গা থেকে যেটা জানা যাচ্ছে, একই মডিউলের অংশ হিসেবে মুর্শিদাবাদ এবং মালদায় যে মডিউলগুলো সক্রিয় রয়েছে সেখানেও কিন্তু সেই প্রশিক্ষণের সম্ভাবনা রয়েছে। কারণ একই রকম ব্রহ্মপুত্রের চরের মতো মালদা এবং মুর্শিদাবাদের যে ভূপ্রকৃতিগত যে অবস্থান, সেখানেও কিন্তু পদ্মার চর রয়েছে, নিরিবিলি চর, এবং সেখানে প্রশিক্ষণের সম্ভাবনা রয়েছে। এবং সব থেকে বড় কথা, এদেরকে জিজ্ঞাসাবাদ করে জানা গেছে যারা অস্ত্র প্রশিক্ষণ দিয়েছিলেন তাদের মধ্যে 2 জন পশ্চিমবঙ্গ থেকে গিয়েছিলেন। এবং সেই সমস্ত মিসিং ডটগুলোকে মেলালে কোথাও কিন্তু মনে করা হচ্ছে গত কয়েক মাসে যথেষ্ট প্রস্তুতি নিয়েছে আনসারুল বাংলা টিম বড় সড় নাশকতার জন্য। আমাদের নজর থাকবে সেদিকে। সিজার, তুমি আমাদের সঙ্গে থাকো প্লিজ। দেখুন, এর পাশাপাশি আরো তথ্য সামনে আসছে। জানেন, পাসপোর্ট জালিয়াতি মামলায় আলিপুর আদালতে ভর্ৎসনার মুখে পুলিশ। সাধারণ মানুষের পাসপোর্টের জন্য বারবার ভেরিফিকেশন হয়, কিন্তু ৭৩টি সন্দেহজনক পাসপোর্টের ক্ষেত্রে কেন কিছুই হলো না? ভেরিফিকেশন কারা করেছিল? যদি না হয়ে থাকে তবে যারা ভেরিফাই করেছিল তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে? এই ধরনেরই নানা প্রশ্নের সম্মুখীন হতে হয় আজ। এই নিয়ে কথা বলবো। আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন সুপ্রিয় সরাসরি। ঠিক আর কি প্রশ্নের সম্মুখীন হতে হয় তাদের, আর ঠিক কি বলা হয়, কোন কোন বিষয়গুলো মিস হয়েছে, কোন কোন জায়গায় গাফিলতি রয়েছে, এটা যদি জানো। তোমাকে প্রথমেই যেটা বলবো যে এই পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে অন্যতম অভিযুক্ত সমরেশ বিশ্বাস সহ 3 জনকে আজকে আলিপুর আদালতে পেশ করা হয়েছিল। তাদেরকে ফের হেফাজতে চেয়ে পুলিশের তরফ থেকে আবেদন জানানো হয়। পাল্টা তাদের তরফে যারা আইনজীবীরা ছিলেন তারা কিন্তু তাদের জামিনের সপক্ষে সওয়াল করেন। আর এই দুপক্ষের সওয়াল জবাব চলাকালীনই কিন্তু আলিপুর আদালতের যিনি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রয়েছেন তার কাছে বা তার রীতিমতো ভৎসনার মুখে পড়তে হয় পুলিশের তদন্তকারী আধিকারিকদের। তার কারণ বিচারক এই শুনানি পর্ব চলাকালীন তিনি তার অবজারভেশনে যে বিষয়টা উল্লেখ করেন যে আমরা
সাধারণ নাগরিকরা যখন পাসপোর্টের জন্য আবেদন করে থাকি, সেক্ষেত্রে যে সমস্ত নথিপত্র দেওয়া হয় সেই সমস্ত নথিপত্র বারবার যাচাই করা হয়, বারবার ভেরিফিকেশন করা হয়। কিন্তু যে 73টি পাসপোর্টকে কেন্দ্র করে এই মামলা শুরু হয়েছিল, সেই 73টি পাসপোর্টের ক্ষেত্রে কেন নথিপত্র যাচাই করা হলো না? আর যাদের এই নথিপত্র যাচাই করার বা ভেরিফিকেশন করার দায়িত্ব ছিল, তাদের বিরুদ্ধে কি পদক্ষেপ নেওয়া হয়েছে? এতগুলো দিন হয়ে গেল, এখনো পর্যন্ত গ্রেপ্তারের পর কি পদক্ষেপ নেওয়া হয়েছে বা তদন্তকারীরা কি পদক্ষেপ নিচ্ছেন আগামী দিনে, সেই সংক্রান্ত কোন রকম কোন দিশা কিন্তু দেখাতে এই ধরনের প্রশ্নের মুখে পড়তো। একদম সুপ্রিয়, তুমি আমাদের সঙ্গে থাকো। সমরেশ বিশ্বাসের আইনজীবী তিনি ঠিক কি জানিয়েছেন শুনুন। জেনুইন কি ফর ডকুমেন্টস সেটা বিচার করার দায়িত্ব কি ইনভেস্টিগেশন অফিসারের, বা যে ইনকোয়ারি করছেন তিনি কি করলেন, সেই উত্তর কিন্তু এখন পর্যন্ত না আয়ও দিতে পেরেছেন, না আমাদের কেসের প্রসিকিউশন যে অ্যাডভোকেট আছেন তিনি দিতে পেরেছেন। সিজিএম সাহেব কঠিনভাবে ভর্ৎসনা করেছেন পুলিশকে এবং তার তদন্তে যথেষ্ট পরিমাণ সন্দেহ প্রকাশ করেছেন যে আপনারা মেন যে বড় বড় অফিসারকে ওনারা কিন্তু লোকানোর চেষ্টা করছে, যারা এই কেসের সঙ্গে সম্পূর্ণভাবে যুক্ত। নতুন পাসপোর্টের জন্য আবেদনে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক কি? পুলিশ ভেরিফিকেশন। সেই রিপোর্টের উপর ভিত্তি করেই ইস্যু হয় নতুন পাসপোর্ট, কিন্তু সেখানেই বড় সড় অনিয়মের অভিযোগ। থানায় চা মিষ্টির টাকা দিলেই হয়ে যায় পুলিশের তথ্য যাচাই। বিস্ফোরক অভিযোগ উপভোক্তাদের। অভিযোগ কড়কড়ে দুটি 500 নোট দিতেই একটি কাগজে সই করিয়ে নেন এক সিভিক ভলান্টিয়ার। এরপর এক পুলিশ কর্তাকে মুখ দেখিয়ে দেন ওই সিভিক। ব্যাস, আর কোনো ঝক্কিই নেই। আদৌ ওই ব্যক্তি এলাকায় থাকেন কিনা তার খোঁজ খবর নেন না কেউ। অভিযোগ হয় না ফিল্ড ভেরিফিকেশনেও। অভিযোগ ভুয়ো ভারতীয় নথি তৈরি করে পাসপোর্ট বানিয়েছিল মালবাজারের 6 আফগান নাগরিকও। চাঞ্চল্যকর এই অভিযোগ সামনে আসতেই তুঙ্গে শাসক বিরোধী তরজা। পাসপোর্ট চেয়ে আবেদনের পর জেলায় জেলায় বিভিন্ন ডিআইবি অফিস থেকে ফোন করা হয়, ডেকে পাঠানো হয় থানায়। তারা কোন এলাকার বাসিন্দা, আদৌ সেই এলাকায় থাকেন কিনা সেসব আর এলাকায় গিয়ে খতিয়ে দেখেন না পুলিশ কর্মীরা, বরং থানায় ডেকে একটু চা মিষ্টি খাওয়ার জন্য অর্থ সংগ্রহের পর 2-3 মিনিটের কথা বলেই সম্পূর্ণ হয় গোটা ভেরিফিকেশন প্রক্রিয়া। আর যার সুযোগ নিচ্ছে ওপার বাংলা থেকে আসা এপারের সেই মানুষগুলো, যাদের মূল উদ্দেশ্য এপার বাংলায় অস্থিরতা তৈরি করা। দিন কয়েক আগে মালবাজারে অন্তত 6 জন আফগান নাগরিক যাদের পাসপোর্ট আছে বলে জানা যায়, সিবিআই নোটিশ করে মালবাজার পুরসভাকে। সেক্ষেত্রেও দেখা গিয়েছে ভারতীয় একাধিক আসল কাগজপত্র তাদের কাছে, কিন্তু সেই কাগজগুলো যে জাল তা ঘুণাক্ষরেও টের পাননি পুলিশ কর্তারা। পুলিশ ভেরিফিকেশন হয়েছিল কিন্তু ওই থানায় ডেকেই, যার জেরে বাস্তবে ফিল্ড ভেরিফিকেশন না থাকায় পাসপোর্ট পেতে এই চক্র এই অব্যবস্থার সুযোগ নিচ্ছে বলে মনে করছেন গোয়েন্দাদের একটা অংশ। ক্যামেরায় দীপায়নের সঙ্গে প্রসেনজিৎ, TV9 বাংলা, শিলিগুড়ি। 20-25 দিন পরে পুলিশ ভেরিফিকেশন শিলিগুড়ির থেকেই ফোন হলো। তা আমি সেই মতো অফিসে গেলাম। অফিসে যাওয়ার পরে ওখানকার যে সাহেব ছিলেন তার সাথে কথা হলো। তা বললো হ্যাঁ এগুলো তো সবই আছে, সব ঠিকই আছে, কিন্তু একটু চা মিষ্টি খাওয়ার জন্য যদি কিছু দেন তাহলে তাড়াতাড়ি আপনার কাছে পৌঁছে যাবে। 1000 টাকার মতন বলেছিল, কিন্তু আমি 500 টাকাই দিয়েছিলাম। বাড়িতে কখনো আসেনি বা দেখেও নি, হ্যাঁ, বাড়ির অ্যাড্রেস নিয়ে অত বেশি ইম্পর্টেন্টলি কিছু ডিসকাসও করেনি। হ্যাঁ, নর্মাল ভেরিফিকেশন যেরকম আমাদের হয় মনে হয় খুব বেশি মানে ডিফিকাল্টিস সেরকম ফেস করতে হয়। বাস পাসপোর্ট তো লাখো লাখো লোক করে না, যতজন করে সেই ভেরিফিকেশন করার মতন ক্ষমতা পুলিশের আছে। কারণ পুলিশ যদি মনে করেন তৃণমূল নেতাদের মতন টাকা খাবে এবং চা মিষ্টি খাবে, তাহলে আর কি করা যাবে? চা মিষ্টি দিয়েই কাজ হাসিল হয়ে যাচ্ছে। আমি জানি না আরও কত জায়গায় কত ধরনের চা মিষ্টি চলছে, তবে পুলিশের চা মিষ্টির প্রভাব যে অনেক সুদূর প্রসারী সেটা তো এই ধরনের ঘটনা থেকে আরও প্রমাণিত হচ্ছে। এটা তো এক্সটার্নাল অ্যাফেয়ার্স দেখবে যে যদি পুলিশ ভেরিফিকেশান সঠিক না থাকে, প্রচুর কাগজ দিতে হয়, ফ্যামিলি ট্রি দিতে হয়, তার আধার কার্ড আছে কিনা, প্যান কার্ড আছে কিনা, অন্য কার্ড আছে কিনা, তার বাবা মা সার্টিফিকেট, এরকম প্রচুর কোনো স্ল্যাগনেস থাকে, কোনো সেখানে ল্যাকুনা থাকে, সেটা এক্সটার্নাল অ্যাফেয়ার্স এবং পাসপোর্ট যারা এটা দেখে কেন্দ্রীয় সরকারের দেখা উচিত।